প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। যত তাড়াতাড়ি ফর্ম ফিলআপ তত তাড়াতাড়ি ঢুকবে 3000 টাকা। অন্নপূর্ণার নতুন ফর্ম কোথায় পাবেন? বড় ঘোষণা নবান্নের। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম বিলি। নবান্ন থেকেই মেগা প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী শিশু ও মহিলা সুরক্ষা দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আবেদন প্রক্রিয়ার স্বচ্ছতা ও গতি আনতে সরকার অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমই খোলা রেখেছে। গ্রাহকেরা নিজেদের সুবিধা মতো যে কোনো পদ্ধতিতে ফর্ম পূরণ করতে পারবেন, অর্থাৎ অনলাইনে অফলাইনে ফর্ম ফিলআপ করতে পারবেন গ্রাহকেরা। সোমবার মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিক মহিলারা পাবেন। আগে এলে আগে পাবেন ভিত্তিতেই এই প্রকল্পের সুবিধা বন্টন করা হবে, অর্থাৎ যারা যত দ্রুত ফর্ম পূরণ ও জমা করবেন তারা তত তাড়াতাড়ি এই প্রকল্পের আওতাভুক্ত হবেন এবং প্রতি মাসে 3000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে যে সমস্ত মহিলারা এখনো অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারেননি বা যাদের টাকা পাওয়া এখনো শুরু হয়নি, তাদের চিন্তার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যতদিন না তারা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাচ্ছেন ততদিন পূর্ববর্তী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়মে প্রতি মাসে 1500 টাকা করে পেতে থাকবেন। কোনো উপভোক্তাই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন না। মুখ্যমন্ত্রী বলেন, এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন তত দ্রুত বেনিফিট আমরা দিতে পারবো। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে কাল থেকেই। যেমন যেমন ফর্ম ফিলআপ হবে তেমন তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। 3000 টাকা ট্রান্সফার না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। এবার থেকে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন বা যাচাইকরণ নয়, সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রজেক্টের মাঠ পর্যায়ের কাজ করতে হবে বিএলও বা বুথ স্তরের আধিকারিকদের। এই কাজের দায়িত্বে থাকছেন মূলত বিদ্যালয়গুলির শিক্ষক ও শিক্ষিকারা। সরকারের এই সিদ্ধান্তের ফলে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা সরাসরি ও দ্রুত সাধারণ মানুষের দুয়ারে পৌঁছবে বলে আশা করছে নবান্ন। কেউ এসেছেন দালাল ধরে, কেউ বা কাঁটাতার পেরিয়ে। সরকার বদল হতে অনুপ্রবেশকারীদের দেশে ফেরার হিড়িক। এবার অনুপ্রবেশকারীদের হঠাৎ সরকারের তৎপরতার মধ্যে এদেশ ছেড়ে ওদেশে ফেরার তৎপরতা। তড়িঘড়ি দেশে ফিরলে বাঁচা যায়। একদিকে সীমান্তে কাঁটাতার বসাতে বিএসএফ কে জমি হস্তান্তর শুরু হয়ে গেছে, অন্যদিকে অনুপ্রবেশকারীদের জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার খোলা হচ্ছে। এই পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া বাংলাদেশিদের মধ্যে এবার ফেরার তাড়া। সোমবারের পর মঙ্গলবারও উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে দেখা গেল একই ছবি। কেউ দালাল ধরে, কেউ বা কাঁটাতার পেরিয়ে ঢুকে পড়েছিলেন। তারপর 1 বছর, কেউ 7 বছর, কেউ বা 1 যুগ ধরে থাকছেন এ রাজ্যে। যেমন খুলনার বাসিন্দা ওবায়দুল, তিনি স্বীকার করে নিচ্ছেন পাসপোর্ট ছাড়াই এদেশে আসেন তিনি, তবে এখন বাধ্য হয়েই ফিরছেন। চলে যাচ্ছি, এখন সরকার থাকতে দিচ্ছে না তাই বলছেন ওবায়দুল। বছর 2 আগে সীমান্ত পেরিয়ে এসেছিলেন বাংলাদেশের নাগরিক সিরাজুল। সাতক্ষীরা দিয়ে নিচে দিয়ে পার হয়ে এসেছিলেন। এদেশেই ছিলেন 1 বছরের মতো, তবে এখন দেশে ফিরতে বাধ্য হচ্ছেন। খুলনা থেকে আসা আরেক অনুপ্রবেশকারী এখানেই রং মিস্ত্রি, জঙ্গল সাফাইয়ের কাজ করতেন। তিনি জানান, এখানে থাকতাম দুর্গানগরে, 1 বছর হয়ে গেছে, এখন ফিরে যাচ্ছি। সরকার বলছে দেশের মানুষ দেশে চলে যাও। খুলনার মোহাম্মদ রাজ্জাক প্রায় 8 বছর ধরে থাকতেন উত্তর 24 পরগনার শাসনে। তাকে বলতে শোনা যায়, এই 7-8 বছর আগে এমনি চলে এসেছিলাম, পাসপোর্ট ছিল না গো বাবা, বিএসএফ বাধা দেয়নি। প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন পার হলাম এদিক সেদিক করে। 14 পুরুষের বাস পদ্মা পারে এমন লোকজনও বেআইনি ভাবে ভারতে ঢুকে আধার কার্ড তৈরি করে ফেলেছিলেন। যেমন যশোরের মোশারফ, তিনি জানান, 10-15 বছর কাগজ কুড়াতাম, রিক্সা চালাতাম, পুলিশ ধরতো। একজন বলল, পুলিশের অত্যাচার, কোনো তো ডকুমেন্ট নেই, তুই এখানে থাকতে পারবি না, একটা ডকুমেন্ট করিয়ে নে। তাই অনলাইনে করালাম। আমি কোনোদিন ভোট দিইনি, শুধু আধার কার্ড করেছি। বাংলাদেশের যশোরের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ 4 বছর আগে ধামাখালি হয়ে পশ্চিমবঙ্গে ঢোকেন। থাকতেন মেটিয়া বুরুজে। তার দাবি, তিনি ধামাখালি দিয়ে লোকজনের সঙ্গে বর্ডার পার করে দেশে চলে আসেন। তিনি বলেন, এই জায়গায় এনআরসি শুরু হয়েছে, আমাদের তো কিছু নেই, আমাদের কোনো প্রমাণও নেই। গত 1.5 বছর ধরে দক্ষিণ 24 পরগনার ফলতায় থাকতেন বাংলাদেশের হোসেন আলী বিশ্বাস। সৌগত রায়কে ঘিরে ধরে চোর চোর স্লোগান, ছোড়া হলো ডিম। প্রবল বিক্ষোভের মুখে এলাকা ছাড়লেন তৃণমূল সাংসদ। নিজের সংসদ এলাকাতেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায়। দমদমে তৃণমূল সাংসদকে ঘিরে ধরে উঠল চোর চোর স্লোগান। এমনকি প্রবীণ তৃণমূল সাংসদকে লক্ষ্য করে ছোড়া হয় ডিমও। একটি ঘটনায় কয়েকজন তৃণমূল কর্মীকে আটক করেছিল নিমতা থানার পুলিশ। তাদের ছাড়াতেই বৃহস্পতিবার সকালে নিমতা থানায় যান দমদমের সাংসদ। আর সেই খবর ছড়িয়ে পড়তে থানার সামনে ভিড় বাড়তে থাকে। তৃণমূল সাংসদ থানা থেকে বেরিয়ে আসার সময় তাকে ঘিরে শুরু হয় বিক্ষোভ, শুরু হয় চোর চোর স্লোগান।
কোনো ক্রমে পরিস্থিতি সামাল দেয় পুলিশ, দ্রুত এলাকা ছাড়েন তৃণমূল সাংসদও। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য অভিযোগ, প্রবীণ সাংসদকে হেনস্থা করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। মেজাজ হারিয়ে বিক্ষোভকারীদের দিকে এগিয়েও যান সৌগত রায়। তবে তৃণমূল নেতৃত্ব বিজেপির দিকে আঙুল তুললেও বিক্ষোভকারীদের হাতে কোনো দলের পতাকা দেখা যায়নি। কেন সাংসদ দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে আটক তৃণমূল কর্মীদের ছাড়াতে থানায় এলেন, সেই প্রশ্ন তুলেই বিক্ষোভ ছড়ায়। সাংসদের নিরাপত্তা কর্মী এবং পুলিশ কর্মীরা তাঁকে ঘিরে ধরে কোনো ক্রমে গাড়িতে তুলে দেন। যে এলাকায় এদিন সৌগত রায়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়, সেটি দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রেও জয় পেয়েছে বিজেপি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে পরাজিত করে দমদম উত্তর কেন্দ্রে জয়ী হন বিজেপির সৌরভ শিকদার। বিজেপি নেতা দেবজিৎ সরকারের অবশ্য দাবি, এই ঘটনার সঙ্গে তাদের দল কোনোভাবেই যুক্ত নয়। বড় সিদ্ধান্ত কেন্দ্রের, আরো 5 বছর বিনামূল্যে মিলবে রেশন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় আরো 5 বছর বিনামূল্যে দেশবাসীকে রেশন দেওয়ার সিদ্ধান্ত মোদী সরকারের। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় দেশের প্রায় 80 কোটি মানুষ প্রতি মাসে বিনামূল্যে রেশন পান। নতুন সিদ্ধান্ত কার্যকর করতে অতিরিক্ত 25,530 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। সরকারের দাবি, শুধু খাদ্য সামগ্রী বিলি নয়, দেশের গণবন্টন ব্যবস্থাকে আরো আধুনিক ও স্বচ্ছ করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা NFS এর অধীনে পরিচালিত এই প্রকল্পকে আগামী দিনে আরো শক্তিশালী করতে একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৈঠকের পর সাংবাদিকদের জানান, সার্থক PDS প্রকল্পের মাধ্যমে দেশের গণবন্টন ব্যবস্থাকে নতুনভাবে সাজানো হবে। তার কথায় কেন্দ্র চাইছে দরিদ্র মানুষের কাছে আরো দ্রুত, স্বচ্ছ ও নির্ভুলভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে। সেই কারণেই এবার থেকে রেশন পরিবহন ও বন্টনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে আর্থিক সহায়তা দেওয়া হবে। রাজ্য সরকারগুলির মাধ্যমে এই অর্থ বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন তিনি। শুধু গুদাম থেকে রেশন দোকান পর্যন্ত খাদ্য সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রেই নয়, রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির কথাও ঘোষণা করেছে কেন্দ্র। সরকারের দাবি, এতে পরিবহন খরচ কমবে এবং গ্রাহকদের হাতে নির্দিষ্ট সময়ে রেশন পৌঁছে দেওয়া সহজ হবে। এই প্রকল্পে প্রযুক্তির ব্যবহার আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, অটোমেশন, ডিজিটাল ট্র্যাকিং, অনলাইন মনিটরিং এবং স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে গোটা রেশন ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। খাদ্য সামগ্রী কোথা থেকে কোথায় যাচ্ছে, কোন ডিলারের কাছে কত মজুত রয়েছে, সেই সমস্ত তথ্য ডিজিটাল মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। সরকারের মতে এর ফলে রেশন চুরি, কালোবাজারি বা দুর্নীতির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। পাশাপাশি এক দেশ এক রেশন কার্ড প্রকল্পকে আরো কার্যকর করতে এই নতুন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও দাবি করা হয়েছে। অর্থাৎ দেশের যে কোনো প্রান্তে গিয়ে উপভোক্তারা নিজেদের রেশন তুলতে পারবেন। দুর্নীতি আড়াল করেছেন মমতায়, দলের পতন ডেকেছেন পিসি ভাইপোই। পার্থ চট্টোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি। 2026 সালের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের ভেতরের ফাটল ও অন্তর্দ্বন্দ্ব এবার এক নজিরবিহীন রূপ নিল। দলের শোচনীয় পরাজয়ের পর এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দাগলেন একদা দলের নাম্বার 2 তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং তার রাজনৈতিক কার্যপদ্ধতি নিয়ে সরব হয়ে তৃণমূলের এই প্রবীণ নেতা জানান, অভিষেক দলের চেনা রাজনৈতিক সংস্কৃতি বদলে ফেলার অপচেষ্টা করেছিলেন। পার্থর কথায়, নির্বাচনী প্রচারের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ব্যক্তিগত আক্রমণ ও হুমকি দিয়েছিলেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা বাংলার রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী ও অত্যন্ত মানহানিকর। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো, দল তাকে সেই সময় থামানোর কোনো চেষ্টা করেনি। এখানেই শেষ নয়। মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পার্থ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোর রাজনৈতিক প্রশিক্ষণের ময়দানে পরিণত করেছিলেন। তিনি সাফ জানান, দল কখনো কারো সিঙ্গেল গ্রুমিং এর জায়গা হতে পারে না। একদিনে কেউ নেতা হতে পারেন না। নেতা হতে গেলে মানুষের বিশ্বাস অর্জন করে লড়াই, আন্দোলনের মধ্য দিয়েই উঠে আসতে হয়। বাংলার জয়ের রেশ কাটতে না কাটতেই বড় পদক্ষেপ বিজেপির। বাংলায় সাফল্যের পরে সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের রদবদল ঘটালো ভারতীয় জনতা পার্টি। আসন্ন বিধানসভা নির্বাচন এবং কেন্দ্রীয় স্তরে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে বিজেপি শীর্ষ নেতৃত্ব বৃহস্পতিবার 4 রাজ্যের নতুন সভাপতিদের নাম ঘোষণা করেছে। দলের জাতীয় সভাপতি নীতিন নবীন অনুমোদিত এই নতুন তালিকায় দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং ত্রিপুরার সাংগঠনিক দায়িত্ব তুলে দেওয়া হয়েছে অভিজ্ঞ নেতাদের কাঁধে। আর এই রদবদলকে বিজেপির বৃহত্তর সাংগঠনিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রাকে দিল্লির দায়িত্ব দেওয়ার পাশাপাশি হরিয়ানায় অর্চনা গুপ্তা,
পাঞ্জাবে কেবল সিং ধিলো এবং ত্রিপুরায় অভিষেক দেবরায়কে রাজ্য সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে স্থানীয় রাজনীতির সমীকরণ এবং নির্বাচনী প্রস্তুতির দিকটি মাথায় রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এর জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে। নিযুক্ত 4 নেতার রাজনৈতিক পটভূমি যথেষ্ট বৈচিত্র্যময়। দিল্লির নতুন সভাপতি হর্ষ মালহোত্রা পূর্ব দিল্লির সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছেন। তার দীর্ঘদিনের সাংগঠনিক দক্ষতা ও মেয়র হিসেবে কাজের অভিজ্ঞতাকে পুঁজি করে দিল্লির রাজনীতিতে বিজেপি নিজেদের অবস্থান আরো মজবুত করতে চাইছে। অন্যদিকে পাঞ্জাবে কেবল সিং ধিলোর নিয়োগ গেরুয়া শিবিরের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিনি দীর্ঘকাল কংগ্রেসের রাজনীতিতে যুক্ত থাকলেও এখন দলের নতুন মুখ হিসেবে পাঞ্জাবে নির্বাচনী বৈতরণী পার করার চ্যালেঞ্জ নেবেন। এছাড়াও হরিয়ানার অর্চনা গুপ্তা এবং ত্রিপুরার অভিষেক দেবরায় উভয়ই দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে এবং তৃণমূল স্তরে সংগঠনের ভিত শক্ত করার কাজ করবেন বলে মনে করছে নেতৃত্ব। মদের দোকান নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিজেপি ক্ষমতায় আসার পরেই বদলেছে একাধিক নিয়ম কানুন। কোন রকম বেআইনি কার্যকলাপ চলবে না বলে আগেই জানিয়েছিল পদ্ম শিবির। এরপর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই একের পর এক কড়া বার্তা। ইতিমধ্যে বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়ে গেছে। কলকাতা তো বটেই, রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু হয়েছে। একই সঙ্গে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে জায়গা জায়গা থেকে গ্রেফতার হচ্ছেন কাউন্সিলররা। এই আবহের মধ্যেই এবার মদ নিয়ে বড় নির্দেশ শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার বিরোধীদের নিয়ে প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের সময় যদিও তেমন কোনো নজির ছিল না, তবে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী স্পষ্টই জানিয়েছিলেন শাসক বিরোধী সকলে মিলেমিশে কাজ করতে হবে। ঠিক তেমনি মঙ্গলবার ছিল 3 জেলাকে নিয়ে বৈঠক। সেখান থেকেই শুভেন্দুর বার্তা, আমি চাই শুধু ভোটের সময় রাজনৈতিক কচকচানি হোক, সারা বছর গঠনমূলক আলোচনা হোক। এদিন কালীগঞ্জের মৃত শিশু তামান্নার ন্যায় বিচারের প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, আপনারা তো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই আমাকে মুখ্যমন্ত্রী করেছেন। তামান্নাও আইনের শাসন পাবে। আমরা তো বলেছি শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। তখনই শুভেন্দু বলেন, আমরা বলেছি স্কুল কলেজ মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া যাবে না। এই সরকার অন্যভাবে চলবে। 3 বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বড় অ্যাকশন। সন্দেশখালীতে গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ 10। আবারও রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এলো উত্তর 24 পরগনার সন্দেশখালী। 2019 সালে লোকসভা ভোটের পর ঘটে যাওয়া 3 বিজেপি কর্মী খুনের মামলায় এবার বড় পদক্ষেপ নিল সিবিআই। দীর্ঘ তদন্তের পর শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে পরিচিত 10 জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার রাতে সন্দেশখালীর একাধিক এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেফতার করা হয়। বহুদিন ধরে চাপা পড়ে থাকা এই মামলায় হঠাৎ এমন পদক্ষেপে নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আদালত এবং পুলিশ সূত্রে জানা গেছে, 2019 সালের 8ই জুন লোকসভা ভোটের ফল প্রকাশের কিছুদিন পর সন্দেশখালীর নেজাট এলাকায় ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় তৎকালীন প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীরা। এই সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয়েছিল 3 বিজেপি কর্মীর। আর এই ঘটনার পর থেকেই মামলাটি নিয়ে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়। পরে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। দীর্ঘদিন ধরে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের পর অবশেষে মঙ্গলবার রাতে বড় অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা। জানা গিয়েছে, সন্দেশখালীর বিভিন্ন এলাকায় একযোগে তল্লাশি চালিয়ে শেখ শাহজাহান ঘনিষ্ঠ 10 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে খুন এবং রাজনৈতিক হিংসার ঘটনায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।